সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। গল্পঘরের এবারের আয়োজন থাকছে প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ। সানাউল্লাহ কৃষি ব্যাংকের ম্যানেজার। সানাউল্লাহ কৃষি ব্যাংকের ম্যানেজার হিসেবে রিটায়ার করেছেন। অতীশ দীপঙ্কর রোডে একটা টিনশেড বাড়িতে একা থাকেন। সবাইকে বলে বেড়ান, সুখে আছি রে ভাই, মহাসুখে আছি। ব্যাংকের হিসাব মিলানোর ঝামেলা নাই, হাজিরা দেবার ঝামেলা নাই। পায়ের ওপর পা তুলে সুখে জীবনপাত। আমার মতো সুখী বাংলাদেশে আরও আছে বলে মনে হয় না। তার কাজের ছেলের নাম রফিক। সে বাজার করে, রান্না করে এবং রাতে খাবার পর সানাউল্লাহর সঙ্গে ডিভিডি প্লেয়ারে হিন্দি ছবি দেখে। তিনি রফিককেও প্রায়ই বলেন, রফিক, এর নাম সুখ, ইংরেজিতে বলে হ্যাপিনেস। দিনের শেষে আরাম করে ছবি দেখা, রাত 10টায় ঘুমুতে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রয়োজনে এক রাতে পরপর 3টা ছবি দেখতে পারি, কিংবা সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়তে পারি। পারি না? পারেন স্যার। মনে কর এক রাতে আমরা অমিতাভ বচ্চনের 3টা ছবি দেখলাম। রাতটার নাম দিলাম অমিতাভ নাইট। নাইট মানে রাত, অমিতাভের রাত। কেমন হয়? রফিক সব দাঁত বের করে বলল, ভালো হয় স্যার, বুড়া ভালো পাঠ গায়। উনার 3টা বই কবে দেখব স্যার? আগামীকাল রাতেই দেখা যেতে পারে। আগামীকাল হচ্ছে শুক্রবার, উইকএন্ডের শুরু। যদিও আমার জন্যে প্রতিদিনই উইকেন্ড। বিশেষ খাবার দাবারের ব্যবস্থা কর, পোলাও আর খাসির মাংসের রেজালা, সাথে ইলিশ মাছের ভাজি দিব স্যার? দিতে পারিস। পোলাও আর ইলিশ এক সুতায় গাঁথা মালা। শুক্রবার সকালে রফিক বাজারের টাকা এবং ডিভিডি প্লেয়ার নিয়ে পালিয়ে গেল। অমিতাভের 3টা সিডি তিনি আলাদা করে রেখেছিলেন, সেগুলিও নিয়ে গেল। সানাউল্লাহ বললেন, ভেরি স্টুপিড বয়। সানাউল্লাহ সুপিডের চেয়ে খারাপ কোনো গালি দিতে পারেন না। রফিককে স্টুপিড গালি দিয়েও তার একটু মন খারাপ হলো, কারণ রফিককে তিনি পছন্দ করতেন। পছন্দের মানুষকে গালাগালি করা ঠিক না। রফিক একটা খারাপ কাজ করেছে বলে তিনিও করবেন, তা কেমন করে হয়? সানাউল্লাহ ভালো ঝামেলায় পড়লেন। রাতে তাজ রেস্টুরেন্টে খেতে গেলেন। অতিরিক্ত মশলা এবং ঝাল দেয়া খাবার মোটেও ভালো লাগলো না। বাসায় ফিরে 3 চামচ চিনি খেলেন, তাতেও মুখের ঝাল দূর হলো না। তিনি ফ্যান ছেড়ে হা করে ফ্যানের দিকে তাকিয়ে রইলেন, যদি ফ্যানের বাতাসে ঝাল ভাব কিছু কমে। এই সময় এক কাণ্ড হলো, তার খাটের নিচে খচমচ শব্দ হতে লাগল। তিনি নিচু হয়ে তাকালেন, অবাক হয়ে দেখলেন 6-7 বছরের একটা বাচ্চা চুপচাপ বসে আছে। 3 মায়াকারা চেহারা, বড় বড় চোখ, দীর্ঘ আখি পল্লব, মাথা ভর্তি কোকড়ানো চুল, গায়ের রং স্ফটিকের মতো সাদা। তিনি অবাক হয়ে বললেন, তুই কে রে? ছেলেটা ফিস ফিস করে বলল, আস্তে কথা বলুন, ঘুম ভেঙে যাবে তো। কার ঘুম ভাঙবে? আমার বোনের, ওর নাম ডমরু। তিনি খাটের নিচে ছেলেটি ছাড়া কাউকে দেখলেন না। অবাক হয়ে বললেন, ডুমরু কই? ছেলেটি বলল, ও ভূত তো, এই জন্যে ওকে দেখছেন না। তুই কি? আমিও ভূত, আমার নাম হম। আমাকে দেখতে পাচ্ছেন কারণ আমি বড় মানুষের বেশ ধরতে শিখেছি। ও এখনো শিখেনি। আপনার ঘরে কি মধু আছে? মধু কি করবি? খাবো। 4 মধু তো নাই। চিনি দেব? চিনি খাবি? 1 চামচ দিন। তোর বোনটা কি করছে? ও ঘুমাচ্ছে। জ্বর এসেছে তো, এই জন্যে ঘুমাচ্ছে। সানাউল্লাহ বললেন, ভূতদের জ্বর হয়? হোমডু বলল, জ্বর হয়, সর্দি কাশি হয়। যান 1 চামচ চিনি নিয়ে আসুন, খিদে লেগেছে। সানাউল্লাহ রান্নাঘরের তাকে চিনি খুঁজতে গিয়ে থমকে গেলেন। তিনি এইসব কি করছেন? ভূত আসবে কোত্থেকে? কারোর বাচ্চা ছেলে রাগ করে বাসা থেকে পালিয়ে তার ঘরের খাটের নিচে বসে আছে। এই সহজ জিনিসটা না বুঝে তিনি ভূত বিশ্বাস করে বসে আছেন। তিনি পরপর 2বার বললেন, সানাউল্লাহ, তুমি স্টুপিড। তুমি হচ্ছ এ ভেরি স্টুপিড ম্যান। তারপরেও তিনি রান্নাঘর থেকে বড় তরকারির চামচভর্তি চিনি নিয়ে ফিরলেন। মানুষের বাচ্চা হোক, ভূতের বাচ্চা হোক, খেতে চেয়েছে খাক। সানাউল্লাহ চিনি নিয়ে শোবার ঘরে এসে দেখেন খাটের নিচে কেউ নেই। তাহলে একটু আগে যা দেখেছেন সবই ভুল। সানাউল্লাহ এদিক ওদিক তাকিয়ে ডাকলেন, এই ওমাইক্রন 5। সঙ্গে সঙ্গে খাটের নিচে ছেলেটাকে দেখা গেল। সে হামাগুড়ি দিয়ে বেরু হয়ে, কই ছিলি? এখানেই ছিলাম, মানুষের বেশ ধরে বেশিক্ষণ থাকতে পারি না। সানাউল্লাহ বললেন, নে চিনি খা। বাচ্চাটা চিনির চামচ নিয়ে খাচ্ছে। চিনির কিছু দানা মেঝেতে পড়ে গিয়েছিল, সেগুলিও সে তুলে মুখে দিল। সানাউল্লাহ বললেন, বোনটাকে দে, ও চিনি খেতে পারে না, শুধু মধু খায়। সানাউল্লাহ বললেন, সারা রাত না খেয়ে থাকবে? অসুবিধা নাই। সানাউল্লাহ বললেন, অসুবিধা নাই মানে? ফাজিল ছেলে, ছোট বোন না খেয়ে থাকবে, নিজে তো গব্ব করে চিনি খাচ্ছিস, লজ্জা নাই? 6
এখন করব কি বলুন? সানাউল্লাহ প্যান্ট খুঁজতে লাগলেন। দোকানে যাবেন, মধু পাওয়া যায় কি দেখবেন। এত রাতে দোকান খোলা থাকার কথা না, তারপরেও চেষ্টা তো নিতে হবে। সানাউল্লাহ বললেন, তোর নাম কি যেন বললি? হোমডু না? হোমডু। তোরা এখানে এসেছিস কিভাবে? মা রেখে গেছে। সানাউল্লাহ বললেন, তোর মা গেছে কই? বাবার খোঁজে গেছে। বাবা রাগ করে দেশান্তরী হয়েছে। মা গেছে তাকে খুঁজে আনতে। মা আমাদের বলেছে তোরা ওই বাড়িতে থাক। উনি লোক ভালো। আমার কথা বলল। হু, আমাকে চিনল কিভাবে? আমরা তো আপনার বাসার সামনের কাঁঠাল গাছে থাকতাম, মনে নাই? একদিন পা পিছলে কাঁঠাল গাছের সামনে ধুম করে পড়ে গেলেন, পা কেটে গেল। ওই দিন বাবা আপনাকে পেছনে থেকে ধাক্কা দিয়েছিল। আমার বাবা একটু দুষ্টু আছে। 7 তোর বাবা মার ঝগড়া কি নিয়ে? দাড়ি। বাবা দুষ্টু যে এই নিয়ে ঝগড়া। মা বলতো, যার আশ্রয় থাক তাকে যখন তখন ধাক্কা দিয়ে ফেলে দাও, এটা কেমন কথা? শেষে বাবা রাগ করে বলল, যা দেশান্তরী হব। তোরা অপেক্ষা কর, দেখি মধু পাই কি না। এত রাতে দোকান তো সব বন্ধ। হম বলল, ওষুধের দোকান সারারাত খোলা থাকে। ওষুধের দোকানে মধু পাবেন। সানাউল্লাহ ভূত ছেলের বুদ্ধি দেখে চমৎকৃত হলেন। ওষুধের দোকানে মধু পাওয়া যায় এটা তার মাথাতেই আসেনি। তিনি মধু কিনলেন। বাসায় ফিরে মধুর কৌটা খাটের নিচে রেখে চিন্তিত হয়েই ঘুমুতে গেলেন। খাটের নিচে কাউকে দেখা গেল না। সানাউল্লাহ নিশ্চিত, একটু আগে যা দেখেছেন সবই চোখের ভুল। একটা বয়সের পর মানুষ ভুলভাল দেখা শুরু করে। মনে হয় তার সেই বয়স হয়েছে। তিনি কান খাড়া করলেন। খাটের নিচে চকচক শব্দ হচ্ছে। চেটে মধু খাবার শব্দ। তার নিজের খাটের নিচে দুটা ভূতের বাচ্চা। বিশ্বাস করা যাচ্ছে না। আবার মধু খাবার চকচক শব্দ অবিশ্বাস করা যাচ্ছে না। 8 সানাউল্লাহর ঘুম যখন আসি করছে তখন অস্ট্রেলিয়া থেকে তার মেয়ে জাবিন টেলিফোন করল। বাবা, কয়েকবার তোমাকে টেলিফোন করেছি, তুমি টেলিফোন ধরনি। সানাউল্লাহ বললেন, মধু কিনতে গিয়েছিলাম রে মা, ভুলে মোবাইল ফেলে গিয়েছিলাম। তোমার ডায়াবেটিস, তুমি মধু কিনবে কেন? নিজের জন্যে না রে মা, ডমরুর জন্যে। সে মধু ছাড়া কিছুই খায় না। ডমরুকে? ডমরু হলো হোমডুর ছোট বোন। এরা কারা? সানাউল্লাহ বললেন, এদের আলাপটা আজকে থাকুক, আরেকদিন করি। জাবিন বলল, আরেকদিন করতে হবে কেন? আজই কর। এরা কে? হোমডু ডমরুর মা। কয়েকদিনের জন্যে আমার এখানে এদের রেখে গেছে, পরে নিয়ে যাবে। বিড়ালের বাচ্চা? নয়, প্রায় সেরকমই। প্রায় সেরকম বলছো কেন? ঠিক করে বলো তো। সানাউল্লাহ অস্বস্তির সঙ্গে আমতা আমতা করতে করতে বললেন, ভূতের বাচ্চা। ভূতের বাচ্চা? তুমি ভূতের বাচ্চার জন্যে মধু কিনতে গিয়েছিলে? হু, মা রাখি, পরে কথা হবে। না, টেলিফোন রাখবে না, এখনই শুনবো। ভূতের বাচ্চা দুটা এই মুহূর্তে কোথায়? আমার খাটের নিচে আছে। তুমি ওদের দেখতে পাচ্ছ? ভাইটাকে দেখতে পাই, বোনটা ছোট, দেখতে পাচ্ছি না। বেচারির আবার জ্বরও এসেছে। জাবিন থমথমে গলায় বলল, তুমি কি আজ ঘুমের ওষুধ খেয়েছ? না। 10 শোবার আগে একটা ঘুমের ওষুধ খাবার কথা না? হ্যাঁ, অজে দুটা ট্যাবলেট খেয়ে আরাম করে ঘুমাবে। সকালে ঘুম থেকে উঠেই ডাক্তারের কাছে যাবে, থ্রো চেক আপ করবে। তোমার ঘরে ভূতের বাচ্চা, এই কথাও অবশ্যই ডাক্তারকে জানাবে। মনে থাকবে বাবা? হ্যাঁ মনে থাকবে। আমি কাল রাতে আবার টেলিফোন করব। বড়া, গুড নাইট। গুড নাইট মা। সানাউল্লাহ মেয়ের কথা মতো দুটা ঘুমের ট্যাবলেট হিপোনল 10 মিলিগ্রাম খেলেন। 1 গ্লাস পানি খেলেন। ঘুমের ওষুধ খাবার সঙ্গে সঙ্গে বিছানায় যেতে নেই, 15-20 মিনিট অপেক্ষা করতে হয়। তিনি ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি এনে বিছানায় বসলেন। চুপচুপ করে পানি খাবেন, ঝিমুনি আসার জন্যে অপেক্ষা করবেন। এই ফাঁকে মডুর সঙ্গে কিছু গল্পগুজব করা যায়। তবে রুমরুর বিষয়টা পুরোপুরি তার মাথার কল্পনাও হতে পারে। তার আপন ফুপা ফজলু চোখের সামনে কালো রঙের একটা কুকুর দেখতেন। কুকুরটি অন্ধ, তার লেজটা নাকি কাটা। কুকুর দেখামাত্র তিনি আতঙ্কে অস্থির হয়ে পড়তেন, বিকট চিৎকার করতেন, আসছে, আবার আসছে, আমার হাতে একটা লাঠি দে। 11 তাড়াতাড়ি, তাড়াতাড়ি। শেষ পর্যন্ত তার মৃত্যু হয় কুকুরের ভয়ে। কুকুরটা নাকি তার গলা কামড়ে ধরেছিল। অনেক চেষ্টা করেও তাকে ছাড়াতে পারেননি। গো গো করতে করতে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু। সানাউল্লাহ পানির গ্লাসে চুমুক দিয়ে ডাকলেন, হোমডু। হোমডু সঙ্গে সঙ্গে জবাব দিল, হু। সানাউল্লাহ বললেন, হু কিরে বেটা? বল জি। ভূতের বাচ্চা বলে আদবকায়দা জানবি না? তোর বোনের জ্বর কমেছে? না, জ্বর আছে। মধু খেয়েছে? ঠান্ডা মেঝেতে শুয়ে জ্বর আবার আসতে পারে। একটা চাদর দেই, চাদরে ঘুমাও। না, তোদের ঘুমের ব্যাপারটা কি রকম?
তোরাও কি আমাদের মতো রাতে ঘুমাস? আমরা দিনে ঘুমাই, রাতে জেগে থাকি। 12 মানুষরা যেমন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তোরা দেখিস? হঠাৎ হঠাৎ দেখি। কি রকম স্বপ্ন? ভয়ের না আনন্দের? ভয়ের। সানাউল্লাহ বললেন, মানুষ দুঃস্বপ্ন দেখে বদহজম থেকে। খাওয়া দাওয়ার অনিয়ম হলেই দুঃস্বপ্ন। আমার এক ডাক্তার বন্ধু আছেন আবু করিম, উনি বলেছেন, বড় ডাক্তার, কাল যাব তার কাছে, দেখি তোর বোনের জ্বরের জন্যে কোনো ওষুধ আনা যায় কি না। হোমর বলল, কে টেলিফোন করেছিল? সানাউল্লাহ বললেন, আমার মেয়ে যাবিন। আপনার একটাই মেয়ে? হু, অস্ট্রেলিয়ায় থাকে। অনেক দূর? হু, মেয়ে ডাক্তারি করে, আর মেয়ের জামাই একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করে। 13 হোমডু বলল, ওদের ছেলে মেয়ে নেই? সানাউল্লাহ বললেন, জাবিন পড়াশোনা করছে তো এই জন্যে বাচ্চা নিচ্ছে না, পড়াশোনা শেষ করেই বাচ্চা নিবে, তখন আমিও চলে যাব। শেষ বয়সে নাতিনাতনির সঙ্গে থাকা খুবই আনন্দের। জাবিন চেষ্টা করছে আমার যেন ইমিগ্রেশন হয়, কাগজপত্র জমা দিয়েছে। হোমডু বলল, ইমিগ্রেশন কি? সানাউল্লাহ বললেন, অন্য দেশে থাকার অনুমতি। তোদের তো এই সমস্যা নেই, যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারিস, তাই না? হোমডু বলল, হু। সানাউল্লাহ ধমক দিয়ে বললেন, হু কি? বল। হোমডু বলল, জি, জি। সানাউল্লাহর ঘুমে চোখ বন্ধ হয়ে আসতে শুরু করেছে। তিনি পানির গ্লাস শেষ করে বালিশে মাথা ছোঁয়াতেই গভীর ঘুমে তলিয়ে গেলেন। খাটের নিচে চুকচুক শব্দ হচ্ছে, শব্দটাও শুনতে ভালো লাগছে। 14 দা আবু করিম। দা আবু করিম ঢাকা মেডিকেল কলেজের মেডিসিনের প্রাক্তন শিক্ষক। ছাত্রজীবনে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। চিকিৎসক কিংবা অধ্যাপক কোনোটাতেই তেমন সুবিধা করতে পারেননি। তার অনেক ছাত্র তাকে ডিঙিয়ে ফুল প্রফেসর হয়েছে, তিনি হতে পারেননি। প্রাইভেট প্র্যাকটিস করতে গিয়েছেন, সেখানেও কিছু হয়নি। ডাক্তারদের চেম্বার থাকে রোগীতে ভর্তি, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট রোগী সামলাতে হিমশিম খায়। তার চেম্বার খালি, মাছিও উড়ে না, কারণ তার চেম্বার অতি পরিচ্ছন্ন চেম্বার। মাসিরা পরিচ্ছন্নতা পছন্দ করে না। ভালো বেতন দিয়ে তিনি একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছিলেন। নাম্বার দেয়া প্লাস্টিকের কার্ডের ব্যবস্থা করেছিলেন। ওয়েটিং রুমে 42 ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন টিভি রেখেছিলেন। রোগীর নাম্বার ফ্ল্যাট স্ক্রিনে উঠবে তখন রোগী ঢুকবে, তার আগে না। প্লাস্টিক নাম্বার কার্ডে তিনি অনেক বুদ্ধি খাটিয়ে কিছু নির্দেশও লিখেছিলেন। নমুনা, রোগী নাম্বার 14, ক টিভি স্ক্রিনে নাম্বার না দেখা পর্যন্ত শান্ত হয়ে অপেক্ষা করুন। খ আপনার রোগ নিয়ে পাশের রোগীর সঙ্গে আলাপ আলোচনা থেকে বিরত থাকুন। গ পেছনের নাম্বার আগে আনার তদবির করবেন না। ঘ মোবাইল টেলিফোনে উচ্চস্বরে আলাপ করবেন না। উম আপনাদের সময় কাটানোর জন্য অনেক ম্যাগাজিন রাখা আছে, ম্যাগাজিন পড়ুন, তবে দয়া করে বাড়িতে নিয়ে যাবেন না। আবু করিমের অ্যাসিস্ট্যান্ট 3 মাস কাজ করার পর, অর্থাৎ 3 মাস চুপচাপ বসে থাকার পর, এক সন্ধ্যায় 4টা থার্মোমিটার, প্রেশার মাপার যন্ত্র, কান দেখার যন্ত্র এবং 5টা ওরস্যালাইনের প্যাকেট নিয়ে ভেগে চলে গেল। দা আবু করিম চেম্বার উঠিয়ে দিলেন। এখন তিনি একা থাকেন, তার স্ত্রী তিনিও ডাক্তারি শায়লা আলাদা থাকেন। তিনি বলেন, অর্ধ উন্মাদের সঙ্গে বাস করা সম্ভব না। ডাক্তার হিসেবে শায়লা অত্যন্ত সফল, তার চেম্বার সব সময় রোগীতে ভর্তি থাকে। দা আবু করিমের এখন সময় কাটে টিভিতে রান্নার অনুষ্ঠান দেখে দেখে বিভিন্ন খাবার তৈরিতে। তিনি আচার বানানোতেও বিশেষ পারদর্শিতা লাভ করেছেন। তার নিজস্ব উদ্ভাবন নিম পাতার তিক্ত আচার। জাতীয় আচার প্রতিযোগিতায় তার তৈরি নিম পাতার তিক্ত আচার 5ম পুরস্কার পেয়েছে। সাজিনা গাছের ছালের আচার পেয়েছে অনারেবল মেনশন। বাণিজ্যিকভাবে তিনি এই 2 ধরনের আচার তৈরির বিষয়টি নিয়ে ভাবছেন। দা আবু করিমের একমাত্র বন্ধু সানাউল্লাহ। আবু করিম রোগী দেখা ছেড়ে দিয়েছেন, তবে সানাউল্লাহর ব্যাপারে অন্য কথা। সানাউল্লাহ শুধু যে তার রোগী তা না, আচার টেস্টার। বন্ধুর আচার প্রতিভায় সানাউল্লাহ মুগ্ধ। গল্পঘরের এবারের আয়োজনে শুনছিলেন প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ। পরবর্তী অংশ শোনার জন্য গল্পঘরে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।